আওয়ামী সরকারের পতনের পেছনে যেই মানুষগুলো সবচেয়ে বড় ভূমিকা রেখেছে এরা প্রত্যেকেই ছাত্রলীগ, যুবলীগ অথবা অন্য কোনো দলের মধ্যে কানেক্ট ছিল। এদের মধ্যে অন্যতম সার্জিস, হাসনাত, আসিফ মাহমুদ সহ অনেকেই। যে হাসিনার নোবেল পুরস্কারের মুহে দেশের সর্বনাশ, সেটা কি? সেটা হলো যে হাসিনা দুইটা ঘটনা ঘটেছিল। রাজনীতিতে শেখার কিন্তু বয়স লাগে না, যে কোনো বয়সে শিখতে পারেন। একজন রাজনীতিবিদকে বললাম যে তোমাদের আমাদের তফাৎটা বয়সের, আমাদের তো বয়স হয়েছে, তোমরা নতুন মাঠে নামছো। না না, নতুনদের কাছেও শিখার অনেক কিছু আছে এবং পিনাকিদার কাছেও শিখার অনেক কিছু আছে। ইদানিং কালের পিনাকিদার কন্টেন্ট গুলা দেখতে বোঝা যায় ওনার কাছ থেকে অনেক কিছু নেবার আছে, যদি না নেই এটা আমাদের দুর্ভাগ্য। জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরে শেষ পর্যন্ত যা ঘটল, বিএনপি তাতে অবাক, বিএনপি হতাশ। আমাদের দেশের গ্রামাঞ্চলে আগে বিচার সালিশ এবং এই বিচারে বিভিন্ন ধরনের শাস্তি। একটা ছিল যে এক ঘরে করে, মানে কেউ যদি অপরাধী সাব্যস্ত হতো যে এরা এক করে থাকবে, মানে এদের সঙ্গে চলাফেরা করতে পারবে না, কথা বলতে পারবে না, মানে মোটামুটি বনবাসের পাঠানো। আমরা যখন গলা ধাক্কা দিয়ে ডক্টর ইউনূসকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে নতুনভাবে নির্বাচন করে রাষ্ট্রীয় ক্ষমতা আসতে চাচ্ছি, তখন ইউনূসকে হাতছানি দিয়ে ডাকছে জাতিসংঘের মহাসচিব হওয়ার জন্য। আরো একটি ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে বাংলাদেশ মুক্ত, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি সংবাদে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট চলছে তারই আলোকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যার কিছুর অংশ বিশেষ আপনারা ভিডিও শুরুতে দেখেছেন। প্রিয় দর্শক, ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটাটি কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন একটুও না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক, আমি আর এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না, চলে যাব কাঙ্ক্ষিত ভিডিওতে। তার আগে বলবো, যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন প্রত্যেক মুহূর্তের আপডেট পাওয়ার জন্য। প্রিয় দর্শক, চলুন তাহলে আমরা ভিডিওটিতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। আমরা যখন গলা ধাক্কা দিয়ে ডক্টর ইউনূসকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে নতুনভাবে নির্বাচন করে রাষ্ট্রীয় ক্ষমতা আসতে চাচ্ছি, তখন ইউনূসকে হাতছানি দিয়ে ডাকছে জাতিসংঘের মহাসচিব হওয়ার জন্য। ডক্টর ইউনূস হচ্ছেন আগামী জাতিসংঘের মহাসচিব। জাতিসংঘের মহাসচিব হবেন যে এই বিষয়টা কিছুটা পরিষ্কার হয়েছে এবারের জাতিসংঘের মহাসচিবের বাংলাদেশের 4 দিনের সফরে। জাতিসংঘের মহাসচিব বাংলাদেশের মতন একটি ছোট্ট দেশে 4 দিনের সফরে আসেন, এই ইতিহাস খুব কমই আছে। কিন্তু তারপরেও এই মানুষটি 4 দিন বাংলাদেশে অতিবাহিত করে গিয়েছেন। ডক্টর ইউনূসের পাশে উনি যেভাবে দাঁড়িয়েছেন, যেভাবে তারা রোহিঙ্গা ক্যাম্পে রোজা রেখে ইফতার করেছেন, সেই জায়গা থেকে অনেক কিছু ইঙ্গিত করে দুজনের যৌথ বক্তব্যে অনেক কিছু দেখিয়ে দিচ্ছে। বর্তমানে বাংলাদেশের পাশের দেশ মায়ানমারে রোহিঙ্গাদেরকে ফেরত দিয়ে সেখানে আরাকান মুসলিম রাষ্ট্র গঠনের বিষয়ে যে ঐক্যমতে তারা পৌঁছেছেন এবং সেই রাষ্ট্র গঠনের জন্য একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পড়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে, এবং সেটা ওনার টেস্টিং দায়িত্বের মতো আমরা ধরে নিতে পারি যে আগামী জাতিসংঘের নির্বাচনটা কখন হবে, কখন নতুন মহাসচিবের দায়িত্বভার শুরু হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস কেন কি কারণে বলছেন ডিসেম্বরে স্বল্পতম যদি আওয়ামী লীগের বিচার ছোট করে শেষ করে ডিসেম্বরে নির্বাচন হয়, তাহলে যদি সকল রাজনৈতিক দল ঐক্যমতে আসে যে তাদের বিচার কার্যক্রম স্বল্প হবে, তাহলে ডিসেম্বরে নির্বাচন হবে। আর যদি সকল বিচার কার্যক্রম শেষ করতে হয় তাহলে আগামী বছর জুন মাসে নির্বাচন হবে। তাহলে জুন মাসে নির্বাচনের মাধ্যমে জুলাই অথবা অগাস্টের ভিতরে উনি পরিষ্কার হয়ে যাবেন বাংলাদেশ থেকে ওনার দায়িত্ব ছেড়ে দিয়ে, নতুন সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দিয়ে। কেন উনি 26-এর জুন মাস পর্যন্ত ম্যাক্সিমাম টার্গেট দিয়েছেন? উনি বাংলাদেশকে চালাবেন 26-এর জুন মাস পর্যন্ত। এরপরে বাংলাদেশের মানুষ ওনার পায়ে ধরে বসে থাকলেও উনি বাংলাদেশের আর কোনো প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি কোনো দায়িত্বই উনি পালন করবেন না। কারণ 26 সালে শুরু হবে জাতিসংঘের নতুন মহাসচিবের নির্বাচন, আর 27 সালের শুরুতে প্রথম দিন থেকে 2027 সালের জাতিসংঘের নতুন মহাসচিবের দায়িত্ব পালনের কার্য দিবস শুরু। তাই প্রিয় দর্শক, সময় আছে 2 বছরের চাইতেও আরো প্রায় 2.5 মাস কম। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সর্বোচ্চ আর 21.5 মাস ফ্রি দেখতে পাবো, তারপরে উনি জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব পালন করবেন। সেই নিউজটা আজকে আভ্যন্তরীণ হলেও কেটিভি 24 এর পক্ষ থেকে আমি দীপ্ততার সাথে সত্য কোনো ইনফরমেশনের মাধ্যমেই আপনাদের সাথে শেয়ার করছি যে আগামী 26 সালে জাতিসংঘের মহাসচিবের
বাছাই পর্ব এবং নির্বাচন পর্ব সম্পূর্ণ হবে এবং 27 সালের প্রথম দিন থেকে জাতিসংঘের নতুন মহাসচিবের দায়িত্ব পালন শুরু হবে। আর নতুন মহাসচিবটা এই বিশ্বের বুকে সবচাইতে বেশি সম্মানিত ব্যক্তির তালিকায় বর্তমান সময়ে যদি পৃথিবীতে আর কোনো ব্যক্তি এত সুনামের সাথে যেতে পেরেছেন কিনা সেটারও নজির খুব কম আছে, যাকে প্রায় বিশ্বের 200টা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট সম্মানজনক ডিগ্রি দিয়েছেন। বিশ্বের 200টা শিক্ষা প্রতিষ্ঠান, এর মাঝে ভারতের প্রায় 8-10টা বিশ্ববিদ্যালয় থেকে ওনাকে কিন্তু ইতিমধ্যে ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়েছে। আমেরিকার ম্যাক্সিমাম, ইউকের ম্যাক্সিমাম এবং পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশের ম্যাক্সিমাম এবং সাউথ আমেরিকা সহ আগামী কয়েকদিনের ভিতরে উনি চায়না যাচ্ছেন। চায়নাতে ওনাকে একটি বিশ্ববিদ্যালয় ডক্টরেট ডিগ্রিও প্রদান করবেন। প্রিয় দর্শক, সেই ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের নিয়ামত হিসাবে আমি বলবো, যতদিন রাষ্ট্রীয় ক্ষমতা আছে বাংলাদেশকে এমন একটি দেশ বানিয়ে দিয়ে যেতে চান উনি মহাসচিব হওয়ার পরে, যাতে করে বাংলাদেশে মহাসচিব হয়ে ফেরত আসবেন এবং উনি বাংলাদেশকে যাতে করে বুকে এমন জায়গায় লালন করতে পারেন যে উন্নত বিশ্বের দেশগুলোতে যাতে বুঝাতে পারেন যে বাংলাদেশ এখন আর সেই সৌরাচার সৌর শাসনের দেশ নয়, এখন গণতান্ত্রিক দেশ, গণতন্ত্র মানুষের দেশ। মানুষ 24 সালে মুক্ত করেছে সৌরাচার থেকে, আর বাংলাদেশে কোনোদিন সৌরাচার জন্ম নিবে না। সেই বিষয়টাকে উনি খুব বেশি গুরুত্ব দিচ্ছেন, কারণ হলো উনার সর্বশেষ বাংলাদেশের এটাই দায়িত্ব পালন। এরপরে আমরা আশা করেছিলাম যে কোনো একটি রাজনৈতিক দল ওনাকে রাষ্ট্রপতি করবে কিনা, বা রাষ্ট্রপতি করলে আমরা সমর্থন করব, সোশ্যাল অ্যাক্টিভিটিস্ট আমরা যারা আছি তারা ওনাকে যেন রাষ্ট্রপতি করা হয় সেই জন্য প্রয়োজনে আন্দোলন করব, প্রয়োজনে আমরা আবারও সোশ্যাল মিডিয়ায় ডিবেটেশনের ব্যবস্থা করব, ডিবেট করব, আমরা বিভিন্ন আলোচনা করব যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যেন পরবর্তীতে যারাই সরকার গঠন করে তারা যেন রাষ্ট্রপতি করে বিশ্বের দরবারে বাংলাদেশকে উঠানোর জন্য চেষ্টা করা হয় এবং বাংলাদেশের মাথার তাজ হিসাবে উনি থাকবে। কিন্তু আজকে যখন নিউজটা আমি কনফার্ম হলাম যে জাতিসংঘের মহাসচিব হিসাবে ওনার নামটা বর্তমান সময়ে যেই 15টি দেশ ভোটিং এর মাধ্যমে জাতিসংঘের মহাসচিব হন, তারই মাঝে ম্যাক্সিমাম দেশই ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে আছেন বলে আমার কাছে তথ্য এসেছে। জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরে শেষ পর্যন্ত যা ঘটল, বিএনপি তাতে অবাক, বিএনপি হতাশ, বিএনপি কিং কর্তব্য বিমূল, বিএনপি মাইন্ডকে চিপায় পড়েছে। দর্শক, বিএনপি জাতিসংঘ মহাসচিবের সাথে বৈঠক করেছে, বিএনপি আলাদাভাবে নয়, রাজনৈতিক দল সংস্কার কমিশন, ঐকমত্য কমিশন সবার সাথে একসাথে, বরং তার চাইতে বেশি গুরুত্ব পেয়েছে ইয়াত লিডারশিপ, তারা আলাদাভাবে বৈঠক করতে পেরেছে জাতিসংঘ মহাসচিবের সাথে। দর্শক, জাতিসংঘ মহাসচিবের সাথে যে ঘটনাগুলো ঘটেছে শেষ পর্যন্ত, তার বিদায় নেওয়া পর্যন্ত, এবং বৈঠকের যে এজেন্ডা বা বৈঠকে যে আলোচিত হয়েছে, বিএনপি মারাত্মকভাবে হতাশ। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাগ হয়ে প্রশ্ন করছেন যে জাতিসংঘ মহাসচিবের সাথে বৈঠক কেন, আমি বুঝি না। তাহলে আপনি বুঝেন এই একটা সেন্টেন্সের মাধ্যমে জাতিসংঘ মহাসচিবের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠক কেন, বুঝি না। এর মানে বিএনপির পাশে এখন কেউ নাই। এদেশের জনগণ তো চাঁদাবাজির কারণে মুখ ফিরিয়ে নিয়েছে। যুক্তরাষ্ট্র নাই, যুক্তরাজ্য নাই, ইউরোপীয় ইউনিয়ন নাই, জাতিসংঘ নাই, বিএনপির পাশে আছে এখন ভারত, চীনও নাই। জাতিসংঘ মহাসচিবের এই সফরে যেরকম বিএনপি চরমভাবে বিরক্ত, বৈঠক কেন বুঝতে পারছেন না, বডি ল্যাঙ্গুয়েজ দেখলে বোঝা যায় খুব হতাশ। চীন সফরটা হোক না, তাহলে বুঝবেন যে চাঁদাবাজির রাজনীতির ফলাফল কি, সারা পৃথিবীতে একলা হয়ে যাবে। আমি বলছি, অনেকে বিশ্বাস করছে না, ভাই বিএনপি তো অনেক বড় দল, বলে কত বড় দল, কি মাইন্ডকে চিপেটা করেছে, দেখেন সামনে কি হয়, চিকেন হয়ে যাবে। একটা লেখা আপনাদেরকে ছোট বিশ্লেষণটা শোনাবো, তাহলে বুঝবেন যে কত বড় অঘটন ঘটেছে এবং বিএনপি কেন অবাক, কতটা কিং কর্তব্য বিমূল। একবারও বিএনপির দ্রুত নির্বাচনের কোনো বিষয় জাতিসংঘের পক্ষ থেকে প্রনাউন্সড হয়নি। এর মানে তাদের যে এই শর্ট প্যাকেজে দ্রুত, ডক্টর ইউনূস যখন প্যাকেজ বিক্রি করছেন, ভাই শর্ট প্যাকেজ চান তাহলে ডিসেম্বরে আসেন, বড় প্যাকেজ চান তাহলে জুনে আসেন, তাও আবার কন্ডিশন আছে, ঐক্যমত হতে হবে। এখন ঐক্যমত না হলে তার ডক্টর ইউনূসের কিছু করার নেই। সাপোজ আমরা নির্বাচন চাই না ডিসেম্বরে, বিচার আগে সংস্কার আগে নির্বাচন আমরা হতেই দিব না, এনসিপি হতেই দিবে না, মানবই না, স্থানীয় সরকার নির্বাচন আগে জাতীয় নির্বাচন আমরা মানবই না, তফসিলের বিরুদ্ধে আমরা আন্দোলন করবো, হরতাল দিব, অবরোধ দিব। আপনি নির্বাচন করবেন কিভাবে? আপনি চাঁদাবাজি করবেন আর দ্রুত ক্ষমতা এসে চাঁদাবাজির বৈধতা উৎপাদনের চেষ্টা করবেন, এটা হবে কখনোই না। দর্শক, আসুন দেখি রাজনৈতিক দলগুলোর সাথে গোল টেবিল বৈঠকে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের দুটি গুরুত্বপূর্ণ কথা। গুতেরেস বলেছেন, ডক্টর ইউনূসের নেতৃত্বে গণতন্ত্র, সুশাসন ও সমৃদ্ধি বিকাশের যে স্বপ্ন বাংলাদেশের মানুষের মধ্যে সঞ্চার হয়েছে, জাতিসংঘ সেটাকে স্বীকৃতি জানায়। অথচ বিএনপি আনুষ্ঠানিকভাবে এর বিরোধিতা করছে, দেশে কোনো গণতন্ত্র নাই, কিসের সংস্কারগুলোর পার্লামেন্ট, ডক্টর ইউনূস ক্ষমতা লোভী, নানান কিছু বলছে, না পারলে ক্ষমতা ছেড়ে দেন। তাহলে বিএনপি ঠিক উল্টো বিষয় জাতিসংঘ মহাসচিবের বক্তব্য থেকে এসেছে। আরো বলছেন যে এই সময়টা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই একটি অংশগ্রহণমূলক ও সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে এই পথে আন্তর্জাতিক সম্প্রদায়েরও উচিত বাংলাদেশের পক্ষে তাদের প্রত্যাশার ভূমিকাটি পালন করা। এর মানে বাংলাদেশের সংস্কারের পক্ষে
দেশের জনগণ থেকে শুরু করে সারা পৃথিবী থাকে, বিএনপি একাই সংস্কার ঠেকাতে পারবে না, ভারত এই সংস্কার ঠেকাতে পারবে না, বরং বিএনপি আরো কঠিন পরিস্থিতি পড়বে সামনে। ইউএন মহাসচিব একবারও নির্বাচনে তাকাতে দেন নাই, বলছেন সংস্কার হতে হবে, সংস্কার শেষে নির্বাচন হবে। বিএনপি যে কি রাম ধরা খেয়েছে ক্লিয়ার, যে বিএনপির কোনো প্রত্যাশা, স্বপ্ন, পরিকল্পনা পূরণ হচ্ছে না, সব ব্যর্থ হচ্ছে ক্লিয়ার। আর জাতিসংঘ খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশে, এটা হাসিনা না, এটা ডক্টর ইউনূস, তার কাছে জাতিসংঘ অত্যন্ত মূল্যবান। গুতেরেসের এই দুই বক্তব্য শুনে এই বৈঠক থেকে বেরিয়ে ফখরুল সালাউদ্দিন সাহেব যা বলছেন এবং তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, তাতে বোঝা যায় তার খুবই হতাশ। ফখরুল সাহেব তো বলেই ফেলেছেন, গুতেরেসের সাথে বৈঠক কেন আমি ঠিক বুঝি না। বুঝবেন, আপনার রোগ বালাই ভালো হওয়ার আগে নির্বাচন হওয়ার সম্ভাবনা আমি দেখি না। জীবদ্দশায় নির্বাচন ক্ষমতার স্বাদ পান কিনা দেখি না। এখন বিএনপির মহাসচিবের পদটাও হারাতে বসছিলেন। অবশ্য আরেক থিওরি এখন তারেক রহমান নিয়ে এসেছে, 3 মহাসচিব। 3 মহাসচিবের 1 মহাসচিব পদে টিকে যেতে পারেন ফখরুল। সর্বসংস্কার নামে এই ডিসেম্বরেই ইউনূসকে বিদায়ের যে নির্বাচন আন্দোলন বিএনপি শুরু করলো, সেটা গুতেরেসের স্টেটমেন্টের পর একটা বড় ধাক্কা খেলো। মানে ঘটনা ঘটে গেছে, বিএনপি শেষ। এখন জাতিসংঘকে প্রতিপক্ষ বানিয়ে, সারা পৃথিবীকে প্রতিপক্ষ বানিয়ে বিএনপি শর্ট প্যাকেজের ডিসেম্বর নির্বাচন নিবে, অসম্ভব। এমনকি গোলটেবিল বৈঠকটা রাজনৈতিক দলগুলোর সাথে হলো, সেখানে ঐকমত্য কমিশনের মেম্বাররা উপস্থিত ছিল, মিটিংটার আয়োজক ছিল কিন্তু ইউনূস না, বরং ওই মিটিং এর আয়োজন করেছে জাতিসংঘ নিজেই। ঘটনা কিন্তু খুবই সিগনিফিকেন্ট। দেখেন, ইউনূসের আয়োজনে হলে একটা কথা ছিল, এবং বিএনপিকে দাওয়াত দেয়া বা জামাতকে দাওয়াত দেওয়া, এনসিপি, এবি পার্টিকে দাওয়াত দেয়া, তাও কিন্তু সরকার দেয়নি, এটা দিয়েছে জাতিসংঘ। এবং এটা বিএনপি মহাসচিব বলেছে যে বৈঠকটা আয়োজক জাতিসংঘ। এর মানে জাতিসংঘ, রাজনৈতিক দল, ঐকমত্য কমিশন, সংস্কার কমিশন, এদের সবাইকে এক টেবিলে বসিয়ে নাম দেয় রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক। তাহলে বিএনপির জন্য এটা কত বড় একটা ধাক্কা, আশা করি বুঝতে পেরেছেন। 5 আগস্টের পরেই প্রথম বাংলাদেশের পলিটিক্স রাইট ট্র্যাকে আসলো, রাজনৈতিক দলগুলোর নির্বাচনে আন্দোলন এখন ব্যাকফুটে। অর্থাৎ বিএনপির কোনো পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে না। ভলগার তুর্কের নেতৃত্ব কদিন আগে জাতিসংঘের মানবাধিকার কমিশন যে রিপোর্টটা দিল, সেখানেও অপরাধীদের বিচার ও যথাযথ সংস্কার কথা স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে। তাই আমাদের আর পেছনে ফেরার সুযোগ নেই। 21 শতকের 3য় দশকের এই সংস্কার ছাড়া নির্বাচন দিয়ে পুনরায় 90-এর দিকে ফিরে যাওয়ার অপশন নেই। গুতেরেসের এই সফরের মাধ্যমে ইউনূসের ইমেজ এখন দেশে বিদেশে শক্তিশালী হয়েছে। মানে সংস্কার হবে, যাতে যতদিন ডক্টর ইউনূসে থাকা দরকার থাকবেন। এখন শুধু দরকার আমাদের যথাযথ সাপোর্ট। এখন প্রয়োজন রাজনৈতিক দলগুলোর মতামতের চেয়ে আপনার আমার সকলের মতামতগুলোকে বেশি গুরুত্ব দেয়। তাই এতদিন বিএনপির কথা দেশ চলতো, এখন আর চলবে না। থানা ঘেরাও করতে চাইলে পিটিয়ে পাশা লাল করে দিবে বিএনপির লোকজন। এখন কথায় কথায় থানা ঘেরাও করে। ডক্টর ইউনূসকে সামনে মার খাবেন, অপেক্ষা করুন। এখন ডক্টর ইউনূসকে এটা বুঝতে হবে যে আপনি এবার রাজনৈতিক দলগুলোর বাবল থেকে বের হয়ে শহীদদের লাশ বহন করা ওই রিক্সাওয়ালার কাছে যান, নিজের কানে শুনেন তিনি খুনিদের বিচার চান কিনা। স্যার, আপনি মোহাম্মদপুরে ওই মা খালাদের কাছে যান, যারা আন্দোলনে শিক্ষার্থীদের পানীয় খাবার বিতরণ করেছিল, শুনেন যে তারা সংস্কার বিহিত নির্বাচন চায় কিনা, আপনাদের আরো সময় দিতে চায়। স্যার, আপনি হাসপাতালে গিয়ে আহত হওয়া পঙ্গু হওয়া ভাই বোনদের কাছে এবার একটু যান, গিয়ে দেখুন তারাও আপনাকে ডিসেম্বরে বিদায় করে দিতে চায় কিনা। রাজনৈতিক দলগুলোর কাছে আপনার এত অসহায় হওয়ার দরকার নেই। জাতিসংঘ মানবাধিকার সংস্থা, দেশের জনগণ সবাই আপনাকে আরো কিছুদিন সময় দিতে চায়। আপনাকে আর রাজনৈতিক দলগুলোর কাছে যারা মাথা নত করার কোনো কারণ দেখছি না। আমরা আছি স্যার, বাংলাদেশকে আপনি আপনার আপন যোগ্যতায় এগিয়ে নিয়ে যান। আপনাকে শক্ত করে ধরে রাখার মতো যোগ্যতা আমাদের নাই বলে আপনি থেমে যাবেন না। আপনাকে যে এই হতভাগা জাতিকে সামনের দিকে টেনে নিয়ে যেতে হবে স্যার। এই লেখাটা কে লিখেছেন আমি লেখকের নাম পাইনি, কিন্তু লেখাটা ভালো লেগেছে, বাস্তবসম্মত, আমাদের চিন্তা দর্শন একটিভিটির সাথে মিলে যায় বলে ছোট্ট বিশ্লেষণ সব প্রচার করলাম। 4 দিনের সফর শেষে আজ সকালে ঢাকা ছেড়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। এই সফরে তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন, বাংলাদেশের রাজনৈতিক দল, যুব সমাজ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছেন এবং সংস্কার, গণতন্ত্র ও রোহিঙ্গা সংকট নিয়ে কথা বলেছেন। কিন্তু এই সফর থেকে বাংলাদেশ কি বার্তা পেল? You can count on the UN to be your steadfast partner, working alongside. যৌথ সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিব বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত সংস্কার উদ্যোগে জাতিসংঘ সহযোগিতা করতে প্রস্তুত। তিনি বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও উন্নয়ন প্রচেষ্টার প্রতি সমর্থন জানান। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে পরিস্থিতির প্রসঙ্গ টেনে জাতিসংঘ মহাসচিব বলেন, এটি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত আপনাদের ন্যায়সঙ্গত, অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ ভবিষ্যতের পথে সমর্থন যোগানো। My voice will not end until the international community understands that they have the obligation to invest now
to support the Rohingya refugees here in Bangladesh. রোহিঙ্গা ইস্যু সফরের অন্যতম প্রধান বিষয় ছিল। শুক্রবার কক্সবাজারে শরণার্থী ক্যাম্পে রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করেন গুতেরেস। তিনি বলেন রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ প্রত্যাবাসনই সংকটের একমাত্র টেকসই সমাধান। তবে তিনি এও বলেন যে মিয়ানমারে চলমান সংঘাতের কারণে তাৎক্ষণিক প্রত্যাবাসন কঠিন হবে। আগামী মাস থেকে রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তা কমে গেলে ভয়াবহ মানবিক সংকট তৈরি হবে বলেও শঙ্কা প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এ সফরকে ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন জাতিসংঘ মহাসচিব সরাসরি রোহিঙ্গাদের দুর্দশা দেখেছেন এবং উপলব্ধি করেছেন যে তারা মর্যাদাপূর্ণ জীবন ও নাগরিকত্বের নিশ্চয়তা চান। জাতিসংঘ মহাসচিবের সফর বাংলাদেশে গণতন্ত্র, সংস্কার ও রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক সংহতি প্রকাশের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে উঠেছে। তার বার্তা স্পষ্ট, জাতিসংঘ বাংলাদেশকে সহযোগিতা করতে প্রস্তুত, তবে রোহিঙ্গা সংকটের সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন। দর্শক, একটা খুবই ইন্টারেস্টিং একটা খবরের শিরোনাম, সেটা হচ্ছে যে হাসিনার নোবেল পুরস্কারের মোহে দেশের সর্বনাশ। সেটা কি? সেটা হলো যে হাসিনা দুইটা ঘটনা ঘটেছিল। প্রথম পর্যায়ে সেই শান্তি চুক্তি, পার্বত্য শান্তি চুক্তি, আর দ্বিতীয়টা ছিল হচ্ছে রোহিঙ্গারা বাংলাদেশে যখন ঢল নেমেছিল সেই মানে পথটা খুলে দিয়েছিল হুড়মুড় করে 10 লাখ। যখন কি মিয়ানমার জান্তা সরকার, অং সান সু চি তখন ক্ষমতায় ছিল, কিন্তু সামরিক বাহিনী মূলত দেশ চালাতো। তারা মানে সেখানে তাদের উপর হামলা করেছে, তাদের ক্যাম্পে। এই অজুহাতে রোহিঙ্গাদের উপর নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ শুরু করে এবং বাড়িগুলো পোড়ানো শুরু করে। তখন তারা বাস্তুচ্যুত হয়ে তাদের ঢল নামায় বাংলাদেশের দিকে। বেশ কিছুদিন আটকে রেখেছিল বাংলাদেশের সেই সীমান্ত রক্ষী বাহিনীরা, তারা আটকে রেখেছিল। হঠাৎ করে সেই দুয়ারটা খুলে দেওয়া হয়। জাতিসংঘ যদিও বারবার বলছিল, এবং তারা তো বলবেই রোহিঙ্গাদের বাঁচাতে, এবং তারা বিশ্ব মানবতার জন্য এই কাজটাই করে। এখন কিন্তু সবাই সতর্ক করছিল যে এর আগে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় যে রোহিঙ্গারা ঢুকেছিল তখন কিন্তু তাদেরকে সরানো যায়নি লম্বা সময় ধরে। তারপরে কিছু প্রত্যার্পণ হয়েছিল, কিন্তু তারপরেও বেশ কিছু রোহিঙ্গা থেকে গিয়েছিল, এবং এসব রোহিঙ্গারা বাংলাদেশের আইন শৃঙ্খলা বিপর্যয়ের জন্য অনেকখানি দায়ী। তো সেই কারণে এবার সতর্ক করা হচ্ছিল যাতে কোনোভাবেই রোহিঙ্গাদের জন্য বর্ডারটা খুলে দেওয়া না হয়। কিন্তু হুড়মুড় করে খুলে দেওয়া হলো। কেন খুলে দেওয়া হলো? খুলে দেওয়া হলো এই কারণে, কেউ কেউ শেখ হাসিনাকে বোঝালো যে এবার যদি তুমি এটা কাজটা করো তাহলে তুমি নোবেল পুরস্কার পাবা। ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশাপাশি তুমি পাবা, আর ডক্টর মোহাম্মদ ইউনূস তখন সাইজ হবে। তাহলে এককভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস সবচেয়ে সম্মানিত ব্যক্তি, এটা আর প্রমাণিত হবে না, তোমার নামটা হবে। আর তোমার যেহেতু রাজনৈতিক পৃষ্ঠপোষকতা আছে, ফলে ইউনূস চাপা পড়বে। তো হাসিনা চিন্তা করলো যে এইটা তো ভালো জিনিস, ইউনূসকে যদি দাবানো যায় এবং ইউনূসকে বেজ্জতি করা যায়, তখন থেকেই খবরটা আসার পর থেকেই শেখ হাসিনা বেজ্জতি করছিল নানাভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। আর যখন নাকি তার কানের মধ্যে বলা হলো যে এইটাই সুযোগ, যে এইবার যদি তুমি খুলে দাও তাহলে লবিস্ট নিয়োগ করা হবে এবং নোবেল শান্তি পুরস্কার নিশ্চিত। ও মুড় করে রেহানা নাকি বললো যে তুমি যদি 10 কোটি লোককে খাওয়াইতে পারো তাহলে 10 লাখ রোহিঙ্গাকে খাওয়াইতে পারবা না আপা? তখন আপা বলে হ্যাঁ তাই তো, বাপরে বাপ, রেহানা বলছে যে আমি যদি 10 কোটি মানুষকে খাওয়াইতে পারি তাহলে 10 লাখ রোহিঙ্গাকে খাওয়াইতে পারবো না কেন? আরে বাবা, তারা দরদ উঠলে উঠতো। আসলে এগুলো কিছুই ছিল না, এগুলো ছিল হচ্ছে লোভ। তার হচ্ছে নোবেল পুরস্কার পেয়ে সে ইউনূসের উপর প্রতিশোধ নিতে চাইছিল, এবং নোবেল পুরস্কার পেয়ে সে একেবারে ইতিহাসের এমন একটা পর্যায়ে যাবে যাতে আমৃত্যু ক্ষমতায় থাকতে পারে। এটা হলো সব হলো তার হচ্ছে ক্ষমতায় থাকা এবং কি বলে আরো লম্বা সময় ধরে প্রলম্বিত ভাবে তার শাসনটাকে টেনে নেওয়া। এটাই হলো চক্রান্তের একটা অংশ ছিল এটা। তো বলছে যে এই মোহে প্রচলিত আইন কানুন রীতিনীতি উপেক্ষা করে মিয়ানমার লাগোয়া বাংলাদেশের সীমান্তে দরজা খুলে দিয়েছিলেন তিনি। দেশের মাটি আশ্রয় দিয়েছেন রাখাইন রাজ্য থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত লাখ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীকে। ভবিষ্যৎ সমূহ বিপদের আশঙ্কা ব্যক্ত করে কূটনীতিক সহ রাজনৈতিক বিশ্লেষকরা ওই সময় বারবার এই বিষয়ে সতর্ক করা হচ্ছিল শেখ হাসিনাকে, কিন্তু তিনি আমলে নেননি। বরং ওই জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ার বিষয়টিকে পুঁজি করে তিনি মানবতার ফেরিওয়ালা সাজান। মাদার অফ হিউম্যানিটি নামে একটি ভুয়া উপাধিও নিজের নামে নিয়ে আসে। কোথা থেকে যেন মাদার অফ হিউম্যানিটি নিয়ে আসে। খুবই হাস্যকর সব কাণ্ড করছে আর কি এগুলির জন্য, কিন্তু লাভ হয়নি। এবং প্রয়াত গোলাম সরোয়ার সাংবাদিক, আমার মনে আছে এখন, আমি ছিলাম সেখানে, বা আমি বোধহয় সমস্ত টিভি দেখছিলাম, তিনি বলছিলেন যে লবিস্ট নিয়োগ করার জন্য একদম প্রকাশ্যে খোলাখুলি ভাবে, মানে এটা আর কোনো রাগঢাক করেননি। বলছেন যে নোবেল পুরস্কার পাইতে হলে মাননীয় প্রধানমন্ত্রী লবিস্ট নিয়োগ করতে হয়, আপনি লবিস্ট নিয়োগ করেন। তখন শেখ হাসিনা বুঝতে পারে এটা তো ডুবানোর মতন একটা প্রশ্ন। তখন তিনি বলেন যে না, আমার নোবেল পুরস্কার দরকার নেই, সব লবিস্ট টবিস্ট দিয়ে এটা আমি করবো না, অন্যরা করবো। মানে ডক্টর মোহাম্মদ ইউনূস পাইছে লবিস্ট নিয়োগ করে, এটা সে বুঝাইতে চাইছে। যাই হোক, কিন্তু কোটি কোটি টাকা ব্যয় করছে দেশে বিদেশে লবিস্ট। যদিও শেষ পর্যন্ত তার এই চেষ্টা সফল হয়নি, উল্টো আরো রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়ে বাংলাদেশের চিরস্থায়ী সর্বনাশ ডেকে আনে। রাজনৈতিক বিশ্লেষক সিনিয়র সাংবাদিক মাসুদ কাওয়াল শনিবার যুগান্তরকে বলেন, রোহিঙ্গারা একবার বাংলাদেশে ঢুকতে পারলে আর যে তারা ফেরত যাবে না বা ফেরত পাঠানো সম্ভব হবে না
এটা সরকার সহ সব মহলেরই জানা ছিল। প্রশ্ন হলো তাহলে ঢুকতে কেন দেওয়া হলো? এর জবাব পরিষ্কার। মূলত শেখ হাসিনা ভেবেছিলেন এই উদ্যোগ নেওয়ার ফলে তিনি খুব সহজে শান্তিতে নোবেল পেয়ে যাবেন, আর কিছু চামচা বিষয়টিকে আরো উস্কে দেন। তারা তো শেখ হাসিনাকে নোবেল পুরস্কার পাওয়াটাকে একরকম নিশ্চিত করে দিয়েছিলেন, এমনকি নোবেল পাওয়ার জন্য লবিস্টও নিয়োগ দেওয়া হয়। মাঝখানে চরম ক্ষতি হয় দেশে। তিনি বলেন বিপরীতে রোহিঙ্গারা বাংলাদেশকে ভালোবাসে না, তারা উল্টো বাংলাদেশের বিরুদ্ধে সশস্ত্র তৎপরতা চালাচ্ছে, ভবিষ্যতে রোহিঙ্গারা বাংলাদেশের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়াবে, এটা একরকম নিশ্চিত। আসলে তাই এখন রোহিঙ্গাদের দিয়ে সেই মানবতা এখন ওই অঞ্চলের মানুষও অনুভব করে না, বাংলাদেশের মানুষও অনুভব করে না। তবে যেহেতু মুসলিম জনগোষ্ঠী, তাদের প্রতি এক ধরনের সহানুভূতি আছে। আর এখন যে অবস্থা, যেহেতু জাতিসংঘ একটা স্বীকৃত তাদের ত্রাণ খাদ্য সহায়তা দেয়, ফলে এখন আর এটা করা হবে না। কিন্তু এটা মূলত শেখ হাসিনা এই সর্বনাশটা করছে, যে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার লোভে এই রোহিঙ্গাদেরকে তিনি জায়গা দিয়েছেন। এখন আরো কত রোহিঙ্গা আসবে, এখানে এই সরকার বলছে যে তাদের সময় এই ফাঁক ফকর দিয়ে প্রায় 70-80 হাজার রোহিঙ্গা আরো ঢুকছে। শেষ পর্যন্ত কি হবে এটা একেবারে অনিশ্চিত। জাতিসংঘের মহাসচিব আসছেন, কিন্তু তিনি কিন্তু নিশ্চিত করে জাননি যে কবে এদের প্রত্যাবাসন মানে সম্ভব হবে, বরং বলছেন যে যুদ্ধ চলছে, সেখানে এই অবস্থায় তাদেরকে ফেরত পাঠানো যাবে না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।